ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো আমাদের 6 সেমিস্টারের ইতিহাস অনার্সের যে হিস্ট্রি অফ জাপানের পেপারটি রয়েছে, অর্থাৎ ডিএসসি B3 এর পেপার, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই সাজেশান ধরে অনেক লং কোশ্চেন অ্যান্সারগুলি পোস্ট করে দিলে সুবিধা হয়। তাই তোমাদের সুবিধার্থে এবং তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু এই লং কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব। এছাড়া তোমাদের আর বাদবাকি যে পেপারের সাজেশনগুলি রয়েছে, আমি সেই পেপারের সাজেশনও অলরেডি পোস্ট করে দিচ্ছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে তোমাদের যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। আমি তোমাদের এই কোশ্চেনটা সাজেশান দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমরা যারা খাতায় দেখে নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই দেখে নোট ডাউন করে নাও। তাহলে প্রশ্নটি দেখো, তোমাদের প্রশ্নটি হচ্ছে টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন জাপানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি জাপানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো রূপান্তরের সূচনা করে। 1603 সালে টোকুগাওয়া ইয়েয়াসু কর্তৃক প্রতিষ্ঠিত এই শাসন ব্যবস্থা 2 শতকেরও বেশি সময় ধরে জাপানে স্থিতিশীলতা বজায় রেখেছিল। তবে 19 শতকের মাঝামাঝি সময়ে পশ্চিমা শক্তির আগমন, অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সামরিক দুর্বলতা শোগুনতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করে দেয়। অনেক ঐতিহাসিক যেমন জর্জ স্যানসম, কনরাড টটম্যান প্রমুখ এই পতনের কারণ বিশ্লেষণ করেছেন। তারা দেখিয়েছেন কীভাবে জাপানের ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থা আধুনিকতার চাপে ভেঙে পড়ে। পরবর্তী প্যারা কী রয়েছে, 19 শতকের মাঝামাঝি সময়ে জাপান তার দীর্ঘদিনের বিচ্ছিন্নতার নীতির কারণে বিশ্ব রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়। 1853 সালে আমেরিকার নৌ অধিনায়ক ম্যাথু পেরি তার কালো জাহাজ বহর সহ জাপানে উপস্থিত হন এবং শোগুনতন্ত্রকে বাধ্য করেন পশ্চিমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে। 1854 সালে কানাগাওয়া সন্ধি স্বাক্ষরের মাধ্যমে জাপান বিদেশি শক্তির জন্য উন্মুক্ত হয়। ফলস্বরূপ দেশের সার্বভৌমত্ব ও শোগুনের ক্ষমতার প্রতি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এর ফলে সমাজের বিভিন্ন স্তরে শাসন ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হয় এবং জাতীয়তাবাদী অনুভূতি প্রবল হয়ে ওঠে। টোকুগাওয়া শাসনামলের অন্যতম ভিত্তি ছিল সামুরাই শ্রেণীর আনুগত্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শ্রেণীটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। সামুরাইরা প্রধানত কৃষিভিত্তিক রাজস্বের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে তাদের আয় হ্রাস পেতে থাকে। অন্যদিকে ধনী বণিক শ্রেণী সমাজে প্রভাবশালী হয়ে উঠলেও রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। এই আর্থসামাজিক বৈষম্যের ফলে সামুরাইদের মধ্যে শাসন ব্যবস্থার প্রতি অসন্তোষ বৃদ্ধি পায় এবং তারা ধীরে ধীরে শোগুনের শত্রুতে পরিণত হয়। ইতিহাসবিদ আলবার্ট ক্রেগ উল্লেখ করেন যে সামুরাই ও বণিকদের এই বৈষম্য টোকুগাওয়া শাসনের ভেতরে একটি অন্তর্নিহিত সংকট সৃষ্টি করেছিল, যা শেষ পর্যন্ত তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু যেহেতু এটা হিস্ট্রি অফ জাপান অর্থাৎ জাপানের ইতিহাস তোমরা পড়বে, কিছু কিছু নাম এবং গুরুত্বপূর্ণ জিনিসের নাম তোমাদের পড়তে একটু অসুবিধা হবে, অর্থাৎ একটু কঠিন নাম মনে হবে। কিন্তু তোমাদের যেহেতু জাপানের ইতিহাস পড়তে তাই নামগুলো তোমরা দেখে শুনে অবশ্যই পড়বে এবং খাতায় নোট ডাউন করবে। তারপরে প্যারা দেখো কী রয়েছে, টোকুগাওয়া শাসন ব্যবস্থা একটি বিকেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামোর ওপর নির্ভরশীল ছিল, যেখানে ডাইমো নামে পরিচিত স্থানীয় সামন্ত প্রভুরা নিজ নিজ অঞ্চলে ব্যাপক ক্ষমতা ভোগ করতেন। যদিও শোগুন সরকার তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য নানা কৌশল গ্রহণ করেছিল, কিন্তু অনেক ডাইমো ধীরে ধীরে শোগুনের কর্তৃত্বকে অগ্রাহ্য করতে শুরু করে এবং নিজেদের অঞ্চলকে স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করতে থাকে। এই পরিস্থিতির ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দেশের সার্বিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হয়। ডাইমোদের মধ্যে কূটনীতি ও সামরিক সংঘাত বেড়ে যায়, যা শোগুনতন্ত্রের প্রতি অনাস্থা ও শাসন ক্ষমতার ভাঙন সৃষ্টি করে। বিশেষ করে চোশু ও সৎসমা প্রদেশের ডাইমোরা কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতা শুরু করলে টোকুগাওয়া প্রশাসনের ভিত্তিমূল কেঁপে ওঠে। পরের প্যারা দেখো কী রয়েছে, অর্থনৈতিক দিক থেকেও টোকুগাওয়া শাসন দুর্বল হয়ে পড়েছিল। কৃষকদের ওপর উচ্চ কর আরোপ এবং মুদ্রাস্ফীতির ফলে জনগণের জীবনযাত্রার মান নিম্নমুখী হতে থাকে। 1830 ও 1840-এর দশকে একাধিক দুর্ভিক্ষ ও বিদ্রোহ সংগঠিত হয়।
যা শাসন ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের অসন্তোষ প্রকাশ করে। বিশেষ করে 1837 সালের বিদ্রোহ এবং 1860-এর দশকের শিমনোসেকি সংঘর্ষ শগুনতন্ত্রের প্রতি বিদ্রোহী মনোভাবকে স্পষ্ট করে তোলে। এই সমস্ত ঘটনা দেখায় যে শগুনতন্ত্র তার জনগণের আর্থসামাজিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছিল। জাপানের সামরিক শক্তিও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না। পশ্চিমা দেশগুলো যখন উন্নত অস্ত্র ও কৌশলের মাধ্যমে সামরিক শক্তি বৃদ্ধি করছিল, তখন টোকুগাওয়া বাহিনী পুরনো যুদ্ধকৌশল ও অস্ত্রের ওপর নির্ভর করছিল। এই দুর্বলতা নিয়ে চোশু ও সৎসমা প্রদেশের সামুরাইরা বিদ্রোহী হয়ে ওঠে এবং শগুনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। এই বিদ্রোহের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইগো তাকামোরি ও কিডো তাকায়োশি। এরা সম্রাটপন্থী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। 1867-68 সালের মধ্যে চোশু সৎসমা জোট টোকুগাওয়া বাহিনীকে পরাজিত করে এবং সম্রাট মেইজিকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। শিক্ষা ও সাংস্কৃতিক পরিবর্তনও শগুনতন্ত্রের পতনে বড় ভূমিকা রেখেছিল। পশ্চিমা ভাবধারার সংস্পর্শে এসে তরুণ সমাজ ও বুদ্ধিজীবীদের মধ্যে নতুন চিন্তাধারা জন্ম নিতে শুরু করে। ইয়োকোহামা, নাগাসাকি ও অন্যান্য বন্দরে বিদেশিদের উপস্থিতি জাপানিদের কাছে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে। ইয়োশিদা সোইন এবং ফুকুজাওয়া ইউকিচির মতো চিন্তাবিদরা টোকুগাওয়া শাসন ব্যবস্থাকে প্রগতির অন্তরায় হিসেবে দেখেন এবং নতুন সমাজ ব্যবস্থার পক্ষে মত দেন। সামাজিক অসন্তোষের আরেকটি দিক ছিল কৃষক বিদ্রোহ ও শহুরে বিক্ষোভ। উচ্চ কর ও খাদ্য সংকটের ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে, যা একাধিক বিদ্রোহের রূপ নেয়। শহরাঞ্চলে, বিশেষ করে এদো ও ওসাকায়, শ্রমিক ও বণিকেরা শাসন ব্যবস্থার প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করে। শাসক গোষ্ঠীর দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে এই ক্রমবর্ধমান প্রতিক্রিয়া শগুনতন্ত্রের স্থায়িত্ব দুর্বল করে তোলে। সম্রাট মেইজির পুনঃপ্রতিষ্ঠা টোকুগাওয়া শাসনের পতনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হয়। মেইজি পুনরুদ্ধার নামে পরিচিত এই পরিবর্তন 1868 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়, যার ফলে জাপান একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যায়। সম্রাটপন্থী শক্তিগুলি এই শাসন ব্যবস্থাকে জাপানের উন্নয়নের প্রধান বাধা হিসাবে দেখেছিল এবং তারা বিশ্বাস করত যে সম্রাটকে পুনরায় ক্ষমতায় বসালে দেশটি শক্তিশালী হয়ে উঠবে। ইয়োশিনোবু, যিনি শেষ টোকুগাওয়া শগুন ছিলেন, তিনি রক্তপাত এড়ানোর জন্য তার পদত্যাগ ঘোষণা করেন এবং শগুনতন্ত্রের সমাপ্তি ঘটে। 1840 ও 1850-এর দশকে শগুনতন্ত্রে তার প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে উঠতে কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো টেম্পো সংস্কার ও আনসেই সংস্কার। এইসব সংস্কারের উদ্দেশ্য ছিল প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এই সংস্কারগুলো ছিল অসম্পূর্ণ ও অদূরদর্শী। রক্ষণশীল অভিজাত শ্রেণীর প্রভাবের কারণে সংস্কারগুলি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। উপরন্তু এই সংস্কারগুলির মাধ্যমে সাধারণ জনগণের জীবনে উল্লেখযোগ্য কোনো ইতিবাচক পরিবর্তন আনতে না পারায় জনমনে হতাশা বৃদ্ধি পায়। ইতিহাসবিদরা মনে করেন যে এই ব্যর্থ সংস্কারগুলো শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতা আরও বাড়িয়ে তোলে এবং একটি বিকল্প শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করায়। টোকুগাওয়া শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে কনফুসীয় মূল্যবোধ এবং শৃঙ্খলাপূর্ণ সমাজ কাঠামোর ওপর নির্ভর করে টিকে ছিল। তবে 19 শতকের মাঝামাঝি সময়ে পশ্চিমা দার্শনিক ও রাজনৈতিক চিন্তার প্রভাব জাপানের বুদ্ধিজীবী সমাজে প্রবেশ করে এবং নতুন ধারায় চিন্তাবিদদের উদ্ভব ঘটে। সাকুমা সোজান এবং ফুকুজাওয়া ইউকিচির মতো চিন্তাবিদরা শগুনতন্ত্রের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এরা আধুনিকতা, শিক্ষা এবং উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাকে সমর্থন করেন। ফলে বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে বিভাজন তৈরি হয়। এক অংশ ঐতিহ্যগত শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও অপর অংশ পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়। এই চিন্তাধারাগত দ্বন্দ্ব শুধু শিক্ষিত সমাজেই নয়, সমাজের অন্যান্য স্তরেও ছড়িয়ে পড়ে। এর ফলে শগুনতন্ত্রের আদর্শ ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং নতুন এক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দাবি দৃঢ় হয়। 1854 সালে কানাগাওয়া সন্ধির পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে জাপানের দ্বার উন্মুক্ত হলে খ্রিস্টান মিশনারিদের ব্যবসাও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। টোকুগাওয়া শাসন পূর্ব থেকেই খ্রিস্ট ধর্মকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং বিশ্বাস করত যে এই ধর্ম বিদেশি প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের হাতিয়ার। কিন্তু মিশনারিদের সঙ্গে আসা নতুন শিক্ষা ব্যবস্থা, মানবতাবাদী চিন্তাধারা এবং সামাজিক সেবা কার্যক্রম সাধারণ জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করে। বিশেষত তরুণ প্রজন্ম এবং উচ্চবর্গীয় পরিবার খ্রিস্ট ধর্মের আদর্শে আকৃষ্ট হতে থাকে, যা ধর্মীয় ক্ষেত্রে এক নতুন সংকট সৃষ্টি করে। ধর্মীয় এই পরিবর্তন শাসকগোষ্ঠীর ঐতিহ্যগত নীতিকে চ্যালেঞ্জ করে এবং শাসনের নৈতিক ভিত্তিকে দুর্বল করে।
একদিকে ছিল পশ্চিমা ধর্ম সংস্কৃতির আগ্রাসন, অন্যদিকে ছিল শগুনতন্ত্রের কঠোর ও রক্ষণশীল প্রতিক্রিয়া। এই দ্বৈত চাপের মধ্য দিয়ে শাসন ব্যবস্থার ভেতরে একটি গভীর ফাটল সৃষ্টি হয়। টোকুগাওয়া শগুনতন্ত্রের পতন কেবলমাত্র একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, এটি জাপানের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর এক নতুন যুগের সূচনা করে। মেইজি পুনরুদ্ধারের মাধ্যমে দেশটি দ্রুত আধুনিকীকরণ, শিল্পায়ন এবং সামরিক শক্তির বৃদ্ধির দিকে অগ্রসর হয়। ইতিহাসবিদ এম.সি. পিটারসন উল্লেখ করেছেন যে যদি টোকুগাওয়া শাসন আরও দীর্ঘস্থায়ী হতো, তবে জাপান হয়তো পশ্চিমা সাম্রাজ্যবাদের শিকার হয়ে পড়ত। কিন্তু সময়োপযোগী পরিবর্তনের কারণে জাপান একটি শক্তিশালী আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ 20 মার্কসের অ্যান্সার শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য তৈরি করে নাও। তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও। ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।